সো হে এভরিওয়ান, আমি সাক্ষ্য আর তোমরা দেখছো ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক। তো আজকে 7 মার্চ তোমাদের এইচএস 2025-এর ফিজিক্স এক্সাম ছিল আজকে। তো সবার এক্সাম খুব ভালো হয়েছে, তার কারণ কোয়েশ্চেন এবছর খুবই ভালো করেছে। তুমি যদি ডেরিভেশনের দিক দিয়ে দেখো, তাহলে যে ডেরিভেশনগুলো আমি তোমাদের রেকমেন্ড করেছিলাম ঠিক সেই ডেরিভেশনগুলো তোমার পরীক্ষায় এসছে। যে নিউমেরিক্যালগুলো আমি তোমায় বলেছিলাম যে ভাই এই কটা নিউমেরিক্যাল করে যা, এর মধ্যে চলে আসবে, ঠিক সেই নিউমেরিক্যালগুলোই এসছে। ইনফ্যাক্ট ডেটা ওরা চেঞ্জ করেনি, সংখ্যাও চেঞ্জ করেনি, সংখ্যাটাকে ওরা অ্যাজ ইট ইজ সেম রেখে দিয়েছে। এবং মোস্ট সারপ্রাইজিং যেটা, সেটা হচ্ছে এমসিকিউ কোনো বছর মেলে না সত্যি বলতে। এমন না যে 10টা এমসিকিউ বা 100টা এমসিকিউ তোমাদের আমি করিয়েছিলাম, সেই 100টার মধ্যে যে এতগুলো মিলে যাবে সেটা আমি নিজেও আশা করিনি। ইনফ্যাক্ট এর আগের দিনের ভিডিওটাতে, এমসিকিউর ভিডিওটাতেও আমি তোমাদের বলেছিলাম যে এই এমসিকিউগুলো করে যাও, এই প্যাটার্নের এমসিকিউ আসবে। কিন্তু এক্স্যাক্টলি যে এই এমসিকিউগুলোই আসবে সেটা আমি নিজেও জানতাম না। তাই কোয়েশ্চেন আমি যখন পেয়েছি, তোমাদের এক্সাম শেষ হওয়ার পর 1:30টার কাছাকাছি আমি যখন এক্সামটা পেয়েছি, কোয়েশ্চেন পেপারটা পেয়েছি, আমিও শক হয়ে গেছি রীতিমতো যে এত সহজ কোয়েশ্চেন কী করে করলো এবছর। তো হয়তো লাস্ট ইয়ার ছিল, সেই জন্য কোয়েশ্চেন কিন্তু খুব ভালো করেছে। তুমি যদি যে কোনো স্যারের কাছে পড়ো না কেন, খালি আমার কাছে না, যে কোনো টিচারের কাছে তুমি পড়ো না কেন, এই কটা ডেরিভেশনই তারা কিন্তু রেকমেন্ড করে যেগুলো পরীক্ষায় এসছে। তো আজকে আমরা সেই এইচএস 2025 ফিজিক্স পেপারের সলিউশন নিয়ে ডিসকাস করব। আজকে আমরা একবার ফার্স্ট পেজে কোয়েশ্চেন পেপারটার একটা সলিউশন বার করব। সলিউশনটা করার উদ্দেশ্য কি? সলিউশনটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে এমসিকিউর অনেকের প্রয়োজন আছে। অনেকেই আমাকে বলেছো যে এমসিকিউগুলো একটু করিয়ে দাও। তো এমসিকিউগুলো আমি করিয়ে দেবো ফার্স্ট পেজে, এমন না যে একদম ডিটেইল লিখিয়ে ফার্স্ট পেজে করিয়ে দেবো, তাড়াতাড়ি করে করিয়ে দেবো। সাথে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো, কিছু থিওরিটিক্যাল প্রবলেম আছে সেগুলো, তো আমি সেগুলো সব করিয়ে দিচ্ছি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আজকে তোমাদের সাথে আমার মনটা খুব খুশি, তার কারণ যে ডেরিভেশনগুলো বলেছিলাম আর কি, সেগুলোর মধ্যে সব চলে এসছে। এতটা কমন কোনোবার আসে না। এক এসেছিল 2023 সালে, এক এলো এবার 2025 সালে। 2024-এরটা একটু আনপপুলার কোয়েশ্চেনগুলো দিয়েছিল, একটু যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছিল, সেটা আমি ভিডিওতেও বলেছিলাম। তাই এবছর সহজ করবে, এবং এবছর খুবই সহজ করেছে। তাই তোমাদের মধ্যে সবারই এক্সাম ভালো হয়েছে, ঠিক আছে? টেলিগ্রামে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের, তো তোমাদের মধ্যে সবাই বলেছো যে ভালো হয়েছে, 1-2জন বাদ দিয়ে মোটামুটি সবারই ভালো হয়েছে। তো তোমার কত হয়েছে এবং তুমি কত নম্বর অ্যাটেন্ড করেছো সেটা আমাকে কমেন্টে ডেফিনেটলি জানিও। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এর যে নোটস, এই যে সলিউশন পেপারের যে নোটস, সেটা আমরা ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক টেলিগ্রাম গ্রুপে সেন্ড করব। তো চলে আসো, কোয়েশ্চেন শুরু করা যাক। 1 নম্বর, আমি তোমাকে আর দেখাচ্ছি না যে কী জিনিস কমন এসছে, কোন এমসিকিউ কোথা থেকে কমন এসছে, কোন নিউমেরিক্যাল কোথা থেকে কমন এসছে, সেগুলো দেখাচ্ছি না, ঠিক আছে? সেগুলো বলে ফ্লেক্স করা হয়ে যাবে, সেগুলো দেখাচ্ছি না। তোমরা যারা দেখেছো এর আগের ভিডিওগুলো, তোমরা জানো যে সব কমন এসছে। আচ্ছা, 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে এমসিকিউতে? বলছে না, চার্জ কিউ ইজ সিচুয়েটেড ইনসাইড আ কিউব প্লেসড ইন এয়ার হ্যাভিং ইলেকট্রিক্যাল পারমিটিভিটি অফ এপসাইলন। দ্য ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু ওয়ান অফ দ্য সারফেসেস অফ দ্য কিউব উইল বি কত? বলছে একটা কিউবের, একটা ঘনকের অভ্যন্তরে কিউ পরিমাণ আধান আছে, তাহলে ঘনকটার প্রত্যেকটা তল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত? তো আমরা কি জানি, একটা ঘনকের মধ্যে টোটাল থাকে 6টা তল। তো সেই 6টা তল দিয়ে টোটাল ফ্লাক্স যদি ফাই হয়, সেই ফাইয়ের পরিমাণ কত হয় অ্যাকর্ডিং টু গস থিওরেম? না, ফাই মানে হয় কিউ বাই এপসাইলন। তাহলে 6টা তল দিয়ে যদি ফ্লাক্সের পরিমাণ কিউ বাই এপসাইলন হয়, তাহলে একটা তল দিয়ে ফ্লাক্সের পরিমাণ কত হবে? কিউ বাই 6 এপসাইলন। তাহলে এটাই ওরা জিজ্ঞেস করছে, দ্য ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু ওয়ান অফ দ্য সারফেসেস of the cube is q by 6 epsilon. Option C is the right answer. Option C is the right answer. Exactly এই অঙ্কটাই দুদিন আগে করিয়েছিলাম, দুদিন আগে না, একদিন আগে এমসিকিউ সিরিজে। এক্স্যাক্টলি এই অঙ্কটাই। ঠিক আছে, চলে আসো 2 নম্বর। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অ্যান্ড দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। বলছে যে ভাই, তড়িৎ বলরেখার সাথে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের সাথে ইকুইপোটেনশিয়াল সারফেস, সমবিভব তলের মধ্যেকার অ্যাঙ্গেল কত? কত হয় অ্যাঙ্গেলটা? 90 ডিগ্রি। কত হয় অ্যাঙ্গেলটা? 90 ডিগ্রি। পড়েছো না যে সমবিভব তলকে তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে ছেদ করে, তাহলে তড়িৎ বলরেখার সাথে সমবিভব তলের মাঝের যে অ্যাঙ্গেলটা, সেটা 90 ডিগ্রি। প্রুফও ছিল তোমাদের। 3 নাম্বার, ইন দ্য সার্কিট ইট ইজ গিভেন দ্যাট AB ইকুয়াল টু 6 ওহম, BC ইকুয়াল টু 3 ওহম, CD ইকুয়াল টু 6 ওহম, DA ইকুয়াল টু 12 ওহম অ্যান্ড G ইকুয়াল টু 10 ওহম। কারেন্ট থ্রু দ্য গ্যালভেনোমিটার উইল বি কত? তো ছবিটা দেখেই বুঝতে পারছো যেটা একটা হুইটস্টেন ব্রিজ প্রবলেম। আচ্ছা, একটা হুইটস্টেন ব্রিজ প্রবলেমে আমরা কি জিনিস চেক করি? না, আমরা চেক করি যে ভাই হুইটস্টেন ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় আছে কি না, এবং সেটা চেক করার রাস্তাটা হচ্ছে P বাই কিউ ইকুয়াল টু আর বাই এস।
লেফট বাই রাইট ইকুয়াল টু লেফট বাই রাইট। এখানে দেখো ভালো করে, এখানে লেফটে আছে 6, রাইটে আছে 3, তাহলে 6/3 মানে 2। এদিকে আছে 12, এদিকে আছে 6, 12/6 মানে 2, তার মানে P/Q ইকুয়াল টু R/S। তার মানে আমাদের হুইটস্টার্ন ব্রিজটা ব্যালেন্সড অবস্থায় আছে, এবং একটা হুইটস্টার্ন ব্রিজ যখন ব্যালেন্সড অবস্থায় থাকে তখনই মাঝে যে গ্যালভ্যানোমিটারটা তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে এই ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার। এক্স্যাক্টলি এই অঙ্কটাই আমি এমসিকিউ সিরিজে করিয়েছিলাম, এক্স্যাক্টলি অপশানেও এই 3টে ছিল, সেখানেও অ্যান্সার 0 হতো, এখানেও অ্যান্সার 0। 4 নম্বর, a charged particle is moving in a uniform electric field in a circular path of radius r। একটা চার্জ পার্টিকেল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সার্কুলার পাথে যাচ্ছে, যার ব্যাসার্ধ রেডিয়াস হচ্ছে r। ইফ দ্য এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ ডাবলড দেন দ্য নিউ রেডিয়াস উইল বি কত? এই কোয়েশ্চেনটায় অনেকের আটকেছে, কারণ এই কোয়েশ্চেনটা তুলনামূলক একটু ভালো কোয়েশ্চেন, অন্তত আগের 3টির থেকে। তো কী করে করবো আমরা? বলছি রেডিয়াসের সাথে এনার্জির সম্পর্কটা কি না, আর ইকুয়াল টু, এই যে আগের দিন করেছিলাম, mv/qb, p/qb, অথবা পির পরিবর্তে লেখা যেতে পারে √2mek/qb। এটাই তো ব্যাসার্ধের ফর্মুলা, আর ইকুয়াল টু √2mk/qb, যেখানে একটা হচ্ছে রেডিয়াস, ইকেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ওরা আমাদের বলছে যে যদি আমরা কাইনেটিক এনার্জিকে ডাবল করে দিই তাহলে রেডিয়াসের চেঞ্জ কী হবে। তো এখান থেকে তুমি এক লাইনে দেখো রেডিয়াসের সাথে কাইনেটিক এনার্জির রিলেশনটা কি না, ভাই রেডিয়াস প্রপোর্শনাল টু √ek। তাহলে তুমি যদি কাইনেটিক এনার্জির শুরুতে ই রাখো, তাহলে সেই রেডিয়াস যদি আর হয় তাহলে আর প্রপোর্শনাল টু √e। দ্বিতীয়বারের জন্য তুমি যদি রেডিয়াসটা আর প্রাইম ধরো, তাহলে আর প্রাইম প্রপোর্শনাল টু কত হবে? এনার্জিকে তুমি ডাবল করে দিয়েছো, তাহলে ইর পরিবর্তে তখন হবে 2e, √2e। তাহলে এই জিনিসটাকে এভাবে লিখতে পারি √2 ইন্টু √e, সেটা মানেই তো √2e। √2 ইন্টু √e মানে আমি কি জানি? আর। তাহলে আর প্রাইমের মানটা কত হলো না, আর প্রাইম ইকুয়াল টু √2 ইন্টু আর। এভাবে তুমি শর্টকাটে তাড়াতাড়ি করে নিতে পারো। তাহলে নতুন ব্যাসার্ধের মান কত হবে? √2 ইন্টু আর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম ইজি। আর প্রপোর্শনাল টু √e। তাহলে ইকে যদি ডাবল করে দিই, কাইনেটিক এনার্জিকে যদি আমরা ডাবল করে দিই, তাহলে ব্যাসার্ধটা আগের ব্যাসার্ধে √2 গুণ হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটাতে অনেকের অসুবিধা ছিল, বাট কোয়েশ্চেনটা খুব সহজ কোয়েশ্চেন, আর এরকমই একটা কোয়েশ্চেন আমি এমসিকিউ সিরিজে করিয়েছিলাম। 5 নম্বর, এই অঙ্কটাও করানো নিউমেরিক্যাল সিরিজে। বলছে 2 সার্কুলার লুপ হ্যাভিং রেশিও অফ দেয়ার রেডিয়াই 1:2 পোজেস সেম ম্যাগনেটিক মোমেন্ট, দ্য রেশিও অফ দেয়ার সার্কুলেটিং কারেন্ট উইল বি কত? বলছে দুটো আমাদের কাছে সার্কুলার লুপ আছে, তাদের রেডিয়াসের রেশিও হচ্ছে 1:2। ওরা আমাদের বলে দিয়েছে দুটো সার্কুলার কয়েলের রেডিয়াসের রেশিও r1/r2, তার মানটা কত দাদা? 1/2, এবং দুজনের ম্যাগনেটিক মোমেন্টের মান সেম। তাহলে প্রথম জনের ম্যাগনেটিক মোমেন্ট যদি m1 হয়, দ্বিতীয় জনের ম্যাগনেটিক মোমেন্ট যদি m2 হয়, m1 ইকুয়াল টু m2। আচ্ছা, ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলাটা কি? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি? I ইন্টু এ, কারেন্ট ইন্টু এরিয়া। তাহলে m1 এর পরিবর্তে আমি বসাতে পারি I1 ইন্টু এরিয়া a1, m2 পরিবর্তে বসাতে পারি I2 ইন্টু a2। তাহলে এখান থেকে I1/I2 কত আসে না, I1/I2 আসে a2/a1। আচ্ছা, একটা সার্কুলার কয়েলের এরিয়া কত হয়? একটা সার্কেলের এরিয়া কত হয়? πr²। তাহলে a2-র পরিবর্তে লেখা যেতে পারে πr2², a1 এর পরিবর্তে লেখা যেতে পারে πr1²। পাই কেটে গেলে r2²/r1²। দেখো তো r1/r2 কত দিয়েছিল? 1/2। তাহলে r2/r1 কত? উল্টে দিলে 2। তাহলে r2/r1 এর হোল স্কোয়ার মানে কত? 2² মানে 4। তাহলে এক্ষেত্রে I1/I2 দুটো সার্কেলে, দুটো লুপে কারেন্টের যে রেশিওটা সেটা হবে 4:1। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভালো কোয়েশ্চেনটা, সহজ কোয়েশ্চেনটা, নিউমেরিক্যাল সিরিজে করানো ছিল। 5 নম্বর, এক্স্যাক্টলি এই অঙ্কটাই আগের দিন করালাম এমসিকিউতে ইএমআই থেকে। বলছে হোয়েন আ কারেন্ট চেঞ্জেস ফ্রম +2 অ্যাম্পিয়ার টু -2 অ্যাম্পিয়ার ফর 0.05 সেকেন্ড and EMF of 8 volt induced in the coil, the coefficient of self inductance of the coil is কত? বলছে একটা কয়েলের মধ্যে 0.05 সেকেন্ডের মধ্যে কারেন্টটা 2 অ্যাম্পিয়ার থেকে চেঞ্জ হয়ে -2 অ্যাম্পিয়ার হচ্ছে। প্রশ্নটা হচ্ছে তাহলে তার সেলফ ইন্ডাকটেন্স এল এর মান কত? তো আমরা এল এর ফর্মুলাটা কি জানি? না, আমরা জানি E ইকুয়াল টু এল ইন্টু ডিআইডিটি। জানো তো E ইকুয়াল টু এল ডিআইডিটি, যেখানে এলটাকে আমরা সাবেশাঙ্ক বলি। আচ্ছা, ডিআইডিটির পরিবর্তে আমি জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি ΔI/ΔT। ঠিক। আচ্ছা, ΔI মানে কি? বেসিক্যালি চেঞ্জ ইন কারেন্ট I2 - I1। ঠিক আছে, এখানে চেঞ্জ ইন কারেন্টের মান কত দাদা? বলছে প্রথমে কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার,
পরে কারেন্টটা চেঞ্জ হয়ে -2 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে চেঞ্জ মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে -2 সেখান থেকে বাদ দাও 2K বাই টি, কত সময়ের মধ্যে লেগেছে 0.05 সেকেন্ড। তাহলে এটা করলে কত আসে, -2 মানে -4, সামনে মড আছে তাহলে +4, তাহলে 4/0.05 ইন্টু এল ইকুয়াল টু ই। আচ্ছা ইএমএফ কত বলে দিয়েছে, কত ইএমএফ ইন্ডিউসড হয়েছে কয়েলটার মধ্যে, 8 ভোল্ট। তাহলে 8 ইকুয়াল টু 4/0.05 ইন্টু এল, এখান থেকে 4 দুগুণে 8, তাহলে 2 ইন্টু 0.05 মানে কত, 5/100 ইকুয়াল টু এল। তাহলে 10/100 মানে 0.1 হেনরি। এক্স্যাক্টলি এই অঙ্কটাই এমসিকিউ সিরিজে আমরা আগের দিন করেছিলাম, একদম সেম ডেটার কোনো চেঞ্জ নেই, সেম জিনিস। চলে আসো 7, আবার সে একই এমসিকিউ সিরিজের অঙ্ক। বলছে সিরিজ এলসিএস সার্কিট fed by an AC source with angular frequency omega acts as a purely resistive circuit when, কোন অপশানটা ঠিক, ওমেগা এল আর 1/ωc এর মধ্যে কোন রিলেশনটা ঠিক। বলছে একটা পিওর একটা এলসিএস সার্কিট কখন পিওর রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করে, না যখন রেজোনেন্স হয়। রেজোনেন্সের কন্ডিশনটা কি, না যখন এক্সএল ইকুয়াল টু এক্সি হয়। এক্সএল মানে আমরা কি জানি, ওমেগা ইন্টু এল। এক্সি মানে আমরা কি জানি, 1/ω ইন্টু সি। তাহলে ওমেগা ইন্টু এল যখন 1/ω ইন্টু সি, অর্থাৎ অপশান সি, তখন আমাদের এলসিএস সার্কিটটা কাজ করবে একটা পিওর রেজিস্টিভ সার্কিটের মতো। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো, সেম অঙ্ক করিয়েছিলাম, বিশ্বাস না হলে দেখে নাও, চেক করে নাও। 8 নম্বর, দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজড ইন স্যাটেলাইট কমিউনিকেশন আর কি। বলছে স্যাটেলাইট কমিউনিকেশনে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ব্যবহার করা হয়। তো জানো সবাই স্যাটেলাইট কমিউনিকেশনে নিশ্চয়ই গামা রে ব্যবহার করা হবে না, নিশ্চয়ই ইনফ্রারেড ব্যবহার করা হবে না, নিশ্চয়ই ইউভি রে ব্যবহার করা হবে না, একটাই রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের সাহায্যে আমরা স্যাটেলাইট কমিউনিকেশন করে থাকি। 9 নম্বর, এই কোয়েশ্চেনটাতে আবার অনেকের ভুল হয়েছে, ঠিক আছে। এই একটা দুটো কোয়েশ্চেন দিয়েছে, মানে রীতিমতো 2-3টে এমসিকিউ দিয়েছে যেগুলো একটু আটকানোর, মানে অ্যাভারেজের জন্য আটকানোর, ভালো হলে তো এগুলো বেরিয়ে যাবে, বাকি পুরো কোয়েশ্চেনটা জলভাত। 9 নম্বর, ইফ দ্য মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইজ চেঞ্জড বাই পি, দেন দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ ইট চেঞ্জেস বাই 0.5%। বলছে কোনো একটা ইলেকট্রনের মোমেন্টাম যদি আমরা পি পরিমাণ চেঞ্জ করি, তাহলে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ চেঞ্জ হয় 0.5%। প্রশ্নটা হচ্ছে দ্য ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ওয়াজ কত, ইলেকট্রনটার ইনিশিয়াল মোমেন্টাম কত। তো বলছে কি করে করবো আমরা, দেখো কি করে করবো আমরা। ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলাটা কি ভাই, ল্যামডা ইকুয়াল টু h/p। ল্যামডার ফর্মুলা আমরা কি জানি, h/p। বোথ সাইডে যদি আমরা এরার মেথডে কাজ করি, তাহলে ডি ল্যামডা বাই ল্যামডা ইকুয়াল টু dp/p। ক্লাস 11 ইউনিট মেজারমেন্ট, যে ল্যামডা ইকুয়াল টু যদি h/p হয়, তাহলে ডি ল্যামডা বাই ল্যামডা ইকুয়াল টু dp/p। ঠিক আছে, ডি ল্যামডা মানে কি দাদা, ল্যামডার কতটা চেঞ্জ হয়েছে, ল্যামডা মানে কি ইনিশিয়াল ল্যামডা, ইনিশিয়াল ওয়েভলেন্থ কত, ডিপি মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম, পি মানে কি ইনিশিয়াল মোমেন্টাম। ঠিক আছে, প্রশ্নে তোমাকে কি দিয়েছে, বলছে যে আমাদের যে ইলেকট্রনটা তার ডি ব্রগলি ওয়েভলেন্থের চেঞ্জ হচ্ছে 0.5%। তাহলে এই যে ডি ল্যামডাটা বা এই যে ডি ল্যামডা বাই ল্যামডাটা, এটা ওরা বলে দিয়েছে 0.5%। 0.5% মানে কি 0.5/100 ফ্র্যাকশনে আনলে, তাহলে এটা মানে 0.005, তাই না, 0.005। তাহলে ডি ল্যামডা বাই ল্যামডা যদি এত হয়, তাহলে ডিপি/পিও এত হবে, তাহলে ডিপি/পি ইকুয়াল টু 0.005। আচ্ছা ডিপি মানে চেঞ্জ ইন পি, ডিপি মানে হচ্ছে পিতে কতটা পরিবর্তন হয়েছে। তো ভালো করে দেখো পিতে কতটা পরিবর্তন হয়েছে, না পিতে পরিবর্তন হয়েছে পি পরিমাণ, মোমেন্টামে পি পরিমাণ পরিবর্তন হয়েছে। তো সেটাকে আমরা যদি ক্যাপিটাল পি দিয়ে দেখাই, দুটোই নাহলে পি হয়ে যাবে, এটাকে ধরো স্মল পি দিয়ে দেখাচ্ছি নিচেরটাকে, তাহলে উপরে ডিপির পরিবর্তে ক্যাপিটাল পি বাই স্মল পি ইকুয়াল টু 0.005। তাহলে এখান থেকে স্মল পি ইকুয়াল টু ক্যাপিটাল পি বাই 0.005। 1/0.005 করলে কত আসে, খুব সম্ভবত 200। তাহলে 200 ইন্টু পি, এটা হচ্ছে আমাদের নতুন মোমেন্টামের মান, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল মোমেন্টামের মান।
200p is our right answer. কিচ্ছু না, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ডি ল্যামডা বাই ল্যামডা ইকুয়াল টু ডিপি বাই পি, ডি ল্যামডা বাই ল্যামডা বলে দিয়েছে, ডিপি বাই পি মানেও তাহলে তত, ডিপি মানে চেঞ্জ ইন পি কত, ডিপি মানে হোয়াটসঅ্যাপের ডিপি না, এই ডিপি মানে হচ্ছে তোমার চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম। তো ডিপির পরিবর্তে পি বসাতে বলেছে, তাহলে স্মল পি ইকুয়াল টু কত আসে 200 ইন্টু পি। ভালো কোয়েশ্চেনটা। নেক্সট 10, এই কোয়েশ্চেনটা তো অনেকের একটু আটকেছে যে ভাই, ইফ দ্য উইডথ অফ টু স্লিট ইন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হ্যাভ রেশিও অফ 4:1, দেন দ্য ইন্টেন্সিটি রেশিও অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ইন দ্য ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন উইল বি কত। এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে, এটা আমায় বলতে হবে, একদম ঠিক কোয়েশ্চেনটা না। ওরা আমাদের বলছে যে একটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ওয়াইডিএসসির পরীক্ষায় দুটো যে স্লিট থাকে তাদের উইডথের রেশিও হচ্ছে 4:1, উইডথের রেশিও হচ্ছে 4:1, মানে ছিদ্রের ব্যাসার্ধটা সেটা। প্রশ্নটা হচ্ছে ইন্টেন্সিটি রেশিও অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। তো ইন্টেন্সিটির সাথে উইডথ রিলেশনের একদম ডিরেক্ট একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু উইডথের স্কোয়ার। যে উইডথ যত বেশি হবে ইন্টেন্সিটি তত বেশি হবে, উইডথ যত কম হবে ইন্টেন্সিটি তত কম হবে। তাহলে সেই হিসাবে যদি লাগাও তাহলে 4:1, তাহলে ইন্টেন্সিটি, ইনিশিয়াল ইন্টেন্সিটি বাই ফাইনাল ইন্টেন্সিটি I1 বাই I2 প্রপোর্শনাল টু 4/1 এর হোল স্কোয়ার, 4/1 এর হোল স্কোয়ার মানে 16:1, তার মানে সর্বোচ্চ ইন্টেন্সিটি বাই সর্বনিম্ন ইন্টেন্সিটি এটা আসে 16:1, ঠিক আছে। তো এই জায়গাটায় অনেকের একটু গন্ডগোল হয়েছে, অনেকে এটা 1:2 করে এসছে, 2:1 করে এসছে, 9:1 করে এসছে, সেগুলো কিন্তু না, সিম্পলি ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু উইডথের স্কোয়ার। তাহলে I1 বাই I2 ইকুয়াল টু 16/1, অপশান সি ইজ দ্য রাইট আনসার। চলে আসো 11, খুব সহজ কোয়েশ্চেন। বলছে দ্য টাইম টেকেন বাই আ লাইট রে টু পাস থ্রু আ গ্লাস স্ল্যাব অফ থিকনেস 5 মিলিমিটার অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত উইল বি কত। বলছে যে ভাই, একটা লাইট রে যখন একটা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে যায় যার থিকনেস এত এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত, তাহলে কতটা টাইম তার লাগবে। তো আমরা ফর্মুলা কি জানি, ডিস্টেন্সের সাথে টাইম ভেলোসিটি, ডিস্টেন্স মানে এস ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। ডিস্টেন্স মানে কি, ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে এখান থেকে টাইম মানে কি আসে, ডিস্টেন্স বাই ভেলোসিটি। আচ্ছা, ডিস্টেন্স কত, কতটা স্ল্যাবের থিকনেস, একটা স্ল্যাবের মধ্যে দিয়ে লাইট যাচ্ছে, তাহলে লাইটটাকে কতটা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, 5 মিলিমিটার, স্ল্যাবের থিকনেস যতটা, কিন্তু মিলিমিটারে রাখলে হবে না, মিটারে আনতে হবে। তাহলে 5 × 10⁻³ এত মিটার বাই ভেলোসিটি। ভেলোসিটি পাবো কী করে, ভি পাবো কী করে, ভি তো বলে দেয়নি। বলছে দেখো তোমায় মিউ বলে দিয়েছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো আমরা ফর্মুলা কি জানি, ভি ইকুয়াল টু সি বাই মিউ, সি ইকুয়াল টু ভি ইন্টু মিউ, তাই না। কোনো একটা মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ মানে কি হয়, সি বাই ভি। তাহলে এখান থেকে ভি মানে কত আসে, সি বাই মিউ, দ্যাটস ইট। তাহলে মানগুলো বসিয়ে দাও, 5 × 10⁻³ ইন্টু মিউ, মিউটা উপরে উঠে গেল, মিউ মানে হচ্ছে 1.5 বলে দিয়েছে, সি মানে হচ্ছে লাইটের স্পিড 3 × 10⁸। তাহলে এটা করলে কত আসে, 5 × 1.5, 5 × 1.5 ইন্টু 10⁻³ আমি কোয়েশ্চেন দেখিও নি আগেই, তোমাদের সাথে সাথে এখনই সলভ করছি। 3 × 10⁸, 2.5 10⁻11, 2.5 10⁻11 এত সেকেন্ড। তাহলে 2.5 10⁻11 সেকেন্ড। অপশান সি ইজ দ্য রাইট আনসার, অপশান সি ইজ দ্য রাইট আনসার। ভালো কোয়েশ্চেনটা, সহজ কোয়েশ্চেন। 12, the electron of an hydrogen atom is excited to nth level, then how many total possible spectral line will be found if the transition from the excited state to all the state below n। বলছে হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রনকে আমরা nth স্টেটে পাঠিয়ে দিয়েছি, এনার্জি দিয়ে nth স্টেটে সে উঠে গেছে, এবার আস্তে আস্তে ফল করবে, এবার আস্তে আস্তে নামবে, কতগুলো স্পেকট্রাল লাইন আমরা পাবো যদি nth স্টেটে সে যেতে পারে। তো তার একদম ডিরেক্ট ফর্মুলা ছিল, যে n × n-1/2, বেসিক্যালি NC2 পারমুটেশন কম্বিনেশন, যে ভাই n থেকে n-1, n-2, n-3, n-4 এই করতে করতে 1 অবধি নামতে সে কতগুলো স্পেকট্রাল লাইন এমিট করবে। উত্তর হচ্ছে n × n-1/2, NC2, ঠিক আছে, কম্বিনেশনে। 12, বাট একদম ডিরেক্ট মানে ফর্মুলা আছে, n × n-1/2, কম্পিটিটিভের জন্য খুব লাগে, কদিন পর যেই প্রিপারেশন করাবো তো সেই যেইতে খুব লাগবে।
নেক্সট 13 বলছে দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড অফ সিলিকন অ্যাট রুম টেম্পারেচার ইজ অ্যাবাউট কত? এক লাইনের কোয়েশ্চেন ভাই। জার্মেনিয়ামের জন্য ভ্যালেন্স আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি হয় 0.67 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের জন্য এর মানটা হয় 1.1 ইলেকট্রন ভোল্ট। সরি, এটা জার্মেনিয়ামের জন্য, এটা সিলিকনের জন্য। তাহলে সিলিকনের জন্য এনার্জি ডিফারেন্স, এনার্জি গ্যাপ যেটা, সেটা হয় 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এত সহজ এমসিকিউ রিসেন্ট ইয়ার্সে খুব কমই এসছে। নেক্সট 14 লাস্ট, দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যাম্পলিটিউড অফ অ্যান অ্যাম্পলিটিউড মডিউলেটেড ওয়েভ আর 10 ভোল্ট অ্যান্ড 2 ভোল্ট। দ্য ম্যাগনিটিউড অফ মডিউলেশন ইন্ডেক্স উইল বি কত? বলছে যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড আর মিনিমাম অ্যাম্পলিটিউড দিয়ে দিয়েছে, মডিউলেশন ইন্ডেক্সের মান বার করতে বলেছে। এটাতেও অনেকের ভুল হয়েছে দেখলাম আমি। তো বলছে মডিউলেশন ইন্ডেক্স মানে কি? মডিউলেশন ইন্ডেক্সের ফর্মুলাটা কি বলো? মডিউলেশন ইন্ডেক্স এমএক্স আর এমিনের সাপেক্ষে। বলছে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড মাইনাস মিনিমাম অ্যাম্পলিটিউড এমএক্স মাইনাস এমিন বাই এমএক্স প্লাস এমিন। এমএক্স মাইনাস এমিন মানে 10 হচ্ছে ম্যাক্সিমাম, 2 হচ্ছে মিনিমাম, তাহলে 10 মাইনাস 2 মানে 8। নিচে এমএক্স প্লাস এমিন, 10 প্লাস 2 মানে 12, তাহলে 4/6 মানে 2/3, 2/3 ইজ দ্য রাইট আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো এই হচ্ছে 14খানা এমসিকিউ। তুমি যদি একটু সিনসিয়ারলি করো তাহলে আমি তোমায় গ্যারেন্টি দিতে পারি যে 14টার মধ্যে 14টাই পারা যায় পরীক্ষায়, একদম 14টাই করা যায়। একটাও কোয়েশ্চেন ছিল না যেটা কঠিন ছিল। তো 14টাই কিন্তু হবে। যদি কারো ভুলও হয়, আশা করি তার 12টার থেকে কম ঠিক হওয়া সম্ভব না। মানে দুটো ম্যাক্সিমাম এখানে ভুল হতে পারে, তাও হওয়া উচিত না, বাট দুটো হতে পারে। 12টা তোমায় কিন্তু ঠিক করলে, মানে 12টা ঠিক করলে বেটার হয় আর কি। নেক্সট চলে আসো 2 নম্বরের কোয়েশ্চেন, মানে 1 নম্বরের কোয়েশ্চেন, 2 দাগের কোয়েশ্চেন। বলছে হোয়াটস দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ চার্জ অ্যাট রেস্ট প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। বলছে যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ যদি রেস্টে থাকে তার উপর কতটা ফোর্স লাগবে। তো আমরা লরেন্জ ফোর্সের ফর্মুলা কি শিখেছিলাম? এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। বলছে ভাই ভেলোসিটিটা এখানে 0, তাহলে ভেলোসিটিটা যদি 0 হয়, রেস্টে আছে, তাহলে তার উপর ফোর্স কত লাগবে? 0। তাহলে উত্তর হচ্ছে 0। একদম বাচ্চাদের কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন। অর্ডার কি দিয়েছে? বলছে বিটুইন অ্যামিটার অ্যান্ড ভোল্ট মিটার হুইচ ওয়ান হ্যাজ দ্য হায়ার রেজিস্ট্যান্স। তো আমরা সবাই জানি যে অ্যামিটারের মধ্যে দিয়ে ভালো কারেন্ট যেতে পারে, সেজন্য অ্যামিটারের রেজিস্ট্যান্স কম হয়, কারণ কারেন্টটার রেজিস্ট্যান্স একজন আরেকজনের শত্রু। রেজিস্ট্যান্স যত বেশি কারেন্ট তত কম, রেজিস্ট্যান্স যত কম কারেন্ট তত বেশি। তো অ্যামিটারের রেজিস্ট্যান্স কিন্তু অনেক কম হয়, ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কিন্তু অনেক বেশি হয়। তাহলে ভোল্ট মিটার ইজ দ্য রাইট আনসার। চলে আসো 2 দাগের। বলছে হুইচ প্রিন্সিপল ইজ ওবেড বাই লেন্স ল। লেন্সের সূত্র কোন সূত্র মেনে চলে, কোন প্রিন্সিপল মেনে চলে? তো উত্তর হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র বা কনজারভেশন ল অফ এনার্জি। কনজারভেশন ল অফ এনার্জি বাংলায় বললে দাদা শক্তির সংরক্ষণ সূত্র। ইন দ্য কেস অফ রিফ্র্যাকশন রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টেন্সার মিডিয়াম। বলছে যে প্রতিসরণের সময় সংকট কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউর মধ্যে সম্পর্ক লেখো। মিউর সাথে সংকট কোণ থিটা সি সম্পর্ক লেখো। তো মিউর সাথে থিটা সি সম্পর্কটা কি ছিল? না, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ বলেছিলাম না? এই ডেরিভেশনটা ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা দিয়ে নিউমেরিক্যাল আসে, ডেরিভেশন আসেনি, নিউমেরিক্যাল আসেনি, বাট 1 নম্বরে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তো এই জন্যই কোয়েশ্চেনটা সহজ, যে যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো সব ওরা জিজ্ঞেস করেছে। একটাও কোয়েশ্চেন এমন করেনি যে না হয় এটা দেখে মনে হয়েছে না এটা তো আসে না, এটা তো ইম্পর্টেন্ট না। সব যেগুলো এসছে সব ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ফোকাল ডেপথ অফ আ কনকেভ মিরর হুইন ইমার্সড ইন আ লিকুইড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ। বলছে যে ভাই একটা এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণকে যদি আমরা জলে ডোবাই, যার প্রতিসারাঙ্কটা কিনা মিউ, তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? এটা আমরা কি জানি যে একটা দর্পণকে জলে ডোবালে ফোকাল লেন্থের কোনো চেঞ্জ হয় না, একটা লেন্সকে জলে ডোবালে তার ফোকাল লেন্থ বাড়ে। কিন্তু এটা যেহেতু মিরর, এই জন্য দর্পণের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। হোয়াটস দ্য মাইনরিটি ক্যারিয়ার ইন এন টাইপ সেমিকন্ডাক্টর। বলছে এন টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি চার্জ, বলছে এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি হিসাবে ইলেকট্রন কাজ করে আর মাইনরিটি হিসাবে হোল কাজ করে। এগুলো তো বোঝানোর কিছু নেই। অ্যাট হুইচ টেম্পারেচার আর সেমিকন্ডাক্টর অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেটার। সেমিকন্ডাক্টর ইনসুলেটারের মতো কাজ করে কখন, কোন টেম্পারেচারে?
মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেটাকে আমরা বলি ক্যাপিটাল টি ইকুয়াল টু 0 কেলভিন, যে 0 কেলভিন টেম্পারেচারে একটা সেমিকন্ডাক্টর কাজ করে একটা ইনসুলেটরের মতো। তো এখানেও যে 4টে কোয়েশ্চেন, তার মধ্যেও কিন্তু তুমি 4 ইজিলি তুলতে পারো, কোনো বড় ব্যাপার না, এগুলো খুব ইজি কোয়েশ্চেন। 3 দাগের 2 নম্বরের কোয়েশ্চেন, আ কার্বন রেজিস্টার ইজ কালার্ড 4 ডিফারেন্ট রিং হ্যাভিং কালার ব্রাউন, অরেঞ্জ, গ্রিন, সিলভার, ফাইন্ড দ্য রেঞ্জ অফ ইটস প্রবাবল রেজিস্ট্যান্স। সলিউশন আমি করছি না, নিয়মটা কি, কালার কোডিং অফ রেজিস্টার কী করে করে, বি রয় of Great Britain has a very good wife. 7খানা কালার, 7খানা জিনিস। What's the value of shunt connected parallel to a galvanometer having resistance G such that the current flowing through the shunt will be the 1/nth time of its current? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার করে বলেছিলাম যে একটা শান্টের মান কত হবে যখন তা মানে একটা গ্যালভ্যানোমিটারের সাথে প্যারালালে যখন আমরা একটা শান্ট লাগাই, তখন কত মানের শান্ট লাগাবো যাতে করে টোটাল কারেন্টের 1/n অংশ সেই শান্টের মধ্যে দিয়ে যাবে, টোটাল কারেন্টের 1/n অংশ সেই শান্টের মধ্যে দিয়ে যাবে। ফর্মুলাটা দেখতে হয় এরকম, G/n-1 is equal to G/n-1। তো প্রচণ্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছিলাম, সাজেশানেও দিয়েছিলাম, তো সেই কোয়েশ্চেনটা কিন্তু এখানে দিয়েছে। Distinguish between the magnetic properties of paramagnetic and ferromagnetic material on the basis of susceptibility and magnetic permeability। ভাই সাসেপ্টিবিলিটি আর পারমিয়াবিলিটির উপর বেস করে প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিকের ডিফারেন্স, বাচ্চাদের কোয়েশ্চেন 2 নম্বরের, একদম বাচ্চাদের কোয়েশ্চেন। 2 long straight wire are carrying current 25 ampere 5 ampere in the same direction. Calculate the force per unit length if the distance is 4 centimeter। এক লাইনের ফর্মুলা কি না, দুটো প্যারালাল ওয়্যার আছে, তাদের মধ্যে ফোর্স পার ইউনিট লেন্থের ফর্মুলা, অর্থাৎ μ0/4π 2I1I2/t, দ্যাটস ইট। এক্স্যাক্টলি এই অঙ্কটা করিয়েছি তোমায় আমি এমসিকিউ সিরিজে, নিউমেরিক্যাল সিরিজে, দুটোতেই এই একই অঙ্ক করিয়েছি। ডেটাগুলো আলাদা ছিল, সংখ্যাগুলো আলাদা ছিল, কিন্তু একদম সেম অঙ্ক তোমায় করানো হয়েছে, এক লাইনের অঙ্ক। হোয়াট ডু মিন বাই ডিসপ্লেসমেন্ট কারেন্ট, মানে আইডি, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। রাইট ডাউন ইটস ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কোনটা না, আইডি ইকুয়াল টু এপসানট ইন্টু d∅e/dt, সেই জিনিসটা একদম ইজি। ডিরাইভ দ্য রিলেশন বিটুইন হাফ লাইফ অ্যান্ড ডিকে কনস্ট্যান্ট ফর আ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। কোনো একটা তেজস্ক্রিয় মৌলের জন্য হাফ লাইফ মানে ক্যাপিটাল টি আর ডিকে কনস্ট্যান্ট মানে ল্যামডা, এদের মধ্যে সম্পর্ক। তো আমরা সম্পর্কটা কি জানি না, ক্যাপিটাল টি ইকুয়াল টু 0.693/λ। সেই জিনিসটা তোমায় ডিরাইভ করতে বলেছে, অর্থাৎ এই সমীকরণটা থেকে n ইকুয়াল টু n0 e⁻ λt, এই সমীকরণটা থেকে তোমায় আসতে বলেছে এটা। তো এক লাইনের জিনিস জানো তোমরা যে টাইম পিরিয়ড অর্ধায়ু সময় পরে গিয়ে আমাদের তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা ইনিশিয়াল স্টেজে যা ছিল তার অর্ধেক হয়, সেখান থেকে চলে আসো, হয়ে গেছে তো? আচ্ছা আচ্ছা, আরেকটা বাকি আছে। দ্য এনার্জি অফ অ্যান এক্সাইটেড হাইড্রোজেন অ্যাটম ইজ -3.4 ইলেকট্রন ভোল্ট। বলছে একটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি -3.4 eV। ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন অ্যাকর্ডিং টু বোরস হাইপোথিসিস। এক লাইনের কোয়েশ্চেন, কী করে করবে এটা? বলছে অ্যাঙ্গুলার এনার্জি মানে এনার্জি কোনো একটা হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জি সেটা -3.4। তো আমরা ফর্মুলাটা কী জানি যে এনার্জি প্রপোর্শনাল টু 1/n²। তো সেখান থেকে তুমি এনটা বার করে নাও যে কততম কক্ষে তোমার ইলেকট্রনটা আছে, দেন তুমি সেখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি দাদা, NH/2π। সেখান থেকে তুমি এনটা বার করে নাও, মানে বুঝতে পারলে তো কী বললাম? শুরুতে তুমি ই প্রপোর্শনাল টু 1/n², সেখান থেকে এনের মানটা বার করো, এবার সেই এনের মানটা বসিয়ে দাও L ইকুয়াল টু NH/2π ফর্মুলাটাতে। দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। চলে আসো 7। আর টিভি টাওয়ার ইজ 120 মিটার হাই। হাউ মাচ মোর হাইট of the tower is to be increased if its coverage range is doubled। তো সিম্পলি রেঞ্জের সাথে হাইটের রিলেশন, রেঞ্জের সাথে হাইটের রিলেশন, আর এর সাথে ইচের রিলেশন, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডাইপোল অ্যান্টেনা অফ দ্য ক্যারিয়ার সিগন্যাল ফর ফ্রিকোয়েন্সি এত। ভাই ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, লেন্থ জিজ্ঞেস করেছে, সিম্পল এক লাইনের ফর্মুলা।
নেক্সট 8 নম্বর, স্টেট গস থিওরেম ইন দ্য কেস অফ ইলেকট্রোস্ট্যাট। গস থিওরেমটা বলতে বলেছে, গস থিওরেমটা লিখতে বলেছে। ইউজিং দিস থিওরেম find the expression for electric field of an infinite long straight wire at distance r from its axis। বলছে শুরুতে গস থিওরেমটা লিখতে বলেছে, মানে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, এই থিওরেমটা লিখতে বলেছে। এবং দ্বিতীয় এই থিওরেমটার সাহায্যে এই ডেরিভেশনটা করতে বলেছে, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু 2 ল্যামডা বাই এক্স। এই ডেরিভেশনটা তোমায় ওরা করতে বলেছে, মনে আছে? এই ডেরিভেশনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বলেছিলাম যে বছর থেকে একটা গস থেকে অঙ্ক আসবেই, মানে একটা ডেরিভেশন আসবেই এবং গস থিওরেমটাও আসবে। তাই এসছে, গস থিওরেম এসছে, তার মধ্যে 3টে ডেরিভেশন বলেছিলাম, 3টের মধ্যে একটা এসছে। রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। যে ভাই ফিল্ড ই, পোটেনশিয়াল ভি, এদের মধ্যে সম্পর্ক কি? ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স বা ই ইকুয়াল টু মাইনাস ভি বাই এল, যে কোনো একটা। And electrostatic field is represented by E vector equal to eta. Find the flux through an area of 100 unit lying in the xy plane in the field. ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে, 100 মিটার স্কোয়ারের একটা এরিয়া আছে, সেটাকে আমরা xy প্লেনে রেখেছি। ফ্লাক্স কত হবে? সিম্পলি ফ্লাক্সের ফর্মুলা E ডট এস, ইলেকট্রিক ফিল্ড ডট এরিয়া ভেক্টর। এক্স্যাক্টলি এই অঙ্কটা নিউমেরিক্যাল সিরিজে করিয়েছিলাম, এমসিকিউতে করিয়েছিলাম, সেম পরীক্ষায় এসছে। অ্যান্সার কত হবে এটার? বলছি দেখো xy প্লেনে রাখা হচ্ছে, তার মানে এরিয়াটা হবে 100 কে ক্যাপ, তাই না? জেড অক্ষ বরাবর, তাহলে কে ক্যাপের সাথে কে ক্যাপ মানে 3 × 100 মানে 300 ভোল্ট মিটার ইজ দ্য রাইট আনসার। মুখে মুখে করে নেওয়া যায়, সেগুলোই 2 নম্বর দিয়েছে, দেখে না ইউজুয়ালি। হোয়াটস দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটি বাই এয়ার বা ভ্যাকুয়ামের পারমিটিভিটি। A dielectric slab of thickness T, dielectric constant K, is kept between the plates of a parallel plate capacitor with plate separation D. Derive the expression for the capacitance of the capacitor. Exactly এই ডেরিভেশনটা আমি বলেছিলাম তোমায় ইম্পর্টেন্ট। দুটো বলেছিলাম, একটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স মানে C ইকুয়াল টু কে এ এপসাইলন নট বাই ডি, আরেকটা হচ্ছে যে যদি আমরা একটা ডাইলেকট্রিক মিডিয়ামকে ঢুকিয়ে দিই, একটা ডাইলেকট্রিক স্ল্যাবকে দুটো প্লেটের মাঝে ঢুকিয়ে দিই, তাহলে ক্যাপাসিটেন্স কত হয়? ফর্মুলাটা দেখতে এরকম হতো, কে এ এপসাইলন নট বাই ডি মাইনাস টি ইন্টু 1 - 1 বাই কে। এই ডেরিভেশনটা ওরা তোমায় করতে দিয়েছে, তো অলরেডি বলা জিনিস। এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন সিজিএস অ্যান্ড এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স। সিজিএস মানে হচ্ছে স্ট্যাট ফ্যারাড, এসআই মানে হচ্ছে ফ্যারাড, ফ্যারাডের সাথে স্ট্যাট ফ্যারাডের রিলেশন। সিম্পলি ফাইন্ড দ্য রেশিও অফ দ্য potential difference that must be applied across the parallel and series combination of 2 capacitors C1 C2 with their capacitance in the ratio of 1:3 so that the energy stored in two cases became the same. বলছে find the ratio of potential difference that must be applied across the parallel and series combination of 2 capacitors C1 C2 with their capacitance in the ratio of 1/3, মানে C1/C2 দিয়ে দিয়েছে 1/3, এনার্জি স্টোরডটা সেম, দুজনের মধ্যে এনার্জি সেম মানে হাফ সি ভি স্কোয়ার, সেই জিনিসটা সেম। বলছে পোটেনশিয়ালের রেশিও কত? V1/V2 কত? তাহলে একটাই হাফ C1 V1 স্কোয়ার, একটাই হাফ C2 V2 স্কোয়ার, এক লাইনের অঙ্ক। বুঝতে পারছো কি বলছি? এই যে এনার্জিটা সেম মানে E1 ইকুয়াল টু U2। এনার্জির ফর্মুলা তুমি কি জানো? হাফ সি ভি স্কোয়ার, এখানে হাফ C1 V1 স্কোয়ার, হাফ C2 V2 স্কোয়ার, হাফ হাফ কেটে গেল, তাহলে C1 V1 স্কোয়ার ইকুয়াল টু C2 V2 স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে C1/C2 কত আসে? V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার। C1/C2 মানে কত বলে দিয়েছে? 1/3 ইকুয়াল টু V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার। তাহলে এখান থেকে V2/V1 কত আসে? 1/√3। এটা জিজ্ঞেস করেনি তোমায়, ওরা বলেছে যে এটা V1/V2 উল্টোটা, তাহলে V1/V2 কত হবে? √3:1। তাহলে √3:1 ইজ আওয়ার রাইট আনসার। তাই না, বলছে সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন, এত সহজ অঙ্ক দেবে? হ্যাঁ, এইখানে U1টা হচ্ছে সিরিজ কম্বিনেশন, U2টা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, তার মানে হাফ ইন্টু সিরিজে থাকলে কি হয়? C1 C2 বাই C1 প্লাস C2, প্যারালালে থাকলে কি হয়? C1 প্লাস C2। করলাম আমি? বলছো হ্যাঁ। তাহলে E1 ইকুয়াল টু U2, E1 ইকুয়াল টু U2, ও শিট, E1 ইকুয়াল টু U2, একটার জন্য আমরা বসাবো হাফ
C1 হাফ CV স্কোয়ার, সির পরিবর্তে সি সিরিজে থাকলে কি হয় না C1C2 বাই C1 প্লাস C2, আরেকটার জন্য হাফ ইন্টু C1 প্লাস C2 ইন্টু V2 স্কোয়ার। C1 বাই C2 মান বলে দিয়েছে, তো একটার জায়গায় আরেকটার মান বসিয়ে দাও। C1 বাই C2 যদি 3 হয় বা 1/3 হয়, তাহলে C2 ইকুয়াল টু 3C1, সেখান থেকে তুমি পেয়ে যাবে এক লাইনে। তো এই অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক। 10 an electron move with a velocity 10 to the power 7 meter per second in the direction perpendicular to the magnetic field of এত। একটা ইলেকট্রন v ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার যাচ্ছে। ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্য ইলেকট্রন অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। প্রথম হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি? কিউ ভিবি সাইন থিটা। থিটাটা পারপেন্ডিকুলার, তাহলে এফ এম ইকুয়াল টু কিউ ভিবি। কিউ তোমায় বলে দিয়েছে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ তুমি জানো। ভেলোসিটি তোমায় দিয়ে দিয়েছে 10 to the power 7, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছে 10 to the power -3। তিনটাকে গুণ করো এক লাইনের অ্যান্সার। নেক্সট হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ। রেডিয়াসের ফর্মুলা আমরা কি দেখলাম? ভেলোসিটি দিয়েছে, তাহলে mv বাই কিউবি। এম মাস অফ দ্য ইলেকট্রন তুমি জানো, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন তুমি জানো, চার্জ অফ দ্য ইলেকট্রন জানো, ম্যাগনেটিক ফিল্ড জানো, বসিয়ে দাও, রেডিয়াস পেয়ে যাবে। ডিফাইন অ্যাঙ্গেল অফ ডিপ। অ্যাঙ্গেল অফ ডিপ মানে জানো যে আর্থস ম্যাগনেটিক ফিল্ড হরিজন্টালের সাথে কতটা অ্যাঙ্গেল করে থাকে, সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ডিপ থিটা, বাংলায় যেটাকে বিনতি কোণ বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলেছিলাম ওই থিওরিটিক্যাল জায়গাগুলো দেখতে। 11 একদম ফুল কমন বলছে, বাই স্টেটিং দ্য সাইন কনভেনশন অ্যান্ড অ্যাজাম্পশন অবটেইন দ্য মিরর ফর্মুলা 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f ফর কনভেক্স মিরর। কোনো একটা কনভেক্স মিররের জন্য 1/v প্লাস 1/u 1/f বারবার করে বলেছিলাম যে হয় কনকেভ মিরর অবতল দর্পণ অথবা কনভেক্স মিরর উত্তল দর্পণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, চলে এসছে। দ্বিতীয়টা সেমভাবে প্রিজমের জন্য বলেছিলাম যে আর কিছু পড়ো না পড়ো এই ডেরিভেশনটা পড়তেই হবে, মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা মিনিমাম প্লাস a/2 বাই সাইন a/2। খুব পপুলার একটা কোয়েশ্চেন, বাট দিচ্ছিল না অনেক দিন ধরে, অনেক বছর ধরে। তো বারবার বলেছিলাম যে এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, এই ডেরিভেশনটা, তো অ্যাজ ইউজুয়াল দিয়ে দিয়েছে সেটা। আ পার্সন ইউজেস টুডে হোয়াট টাইপ অফ ভিশন, দীর্ঘদৃষ্টি। ইউজিং হাইগেন্স প্রিন্সিপাল প্রুফ দ্য লজ অফ রিফ্লেকশন অফ লাইট। হাইগেনের নীতির সাহায্যে লজ অফ রিফ্লেকশন প্রুফ করো, বারবার করে বলেছিলাম। হয় লজ অফ রিফ্লেকশন দেবে অথবা লজ অফ রিফ্র্যাকশন দেবে, হয় প্রতিফলন দেবে নয়তো প্রতিসরণ দেবে। চলে এসছে প্রতিফলন। হোয়াট ডু মিন বাই ডুয়াল নেচার অফ লাইট? ডুয়াল নেচার অফ লাইট বলতে আমরা কী বুঝি, বা ডুয়াল নেচার অফ ম্যাটার বলতে আমরা কী বুঝি, মানে ডি ব্রগলি যেটা সেটা। ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ ফোটন উইথ আ রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি এত। বলছে ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছি, মোমেন্টাম বার করতে হবে। কী করে করবে? অনেকের এই ফর্মুলাটা ভুল হয়েছে। তো মোমেন্টাম মানে পি, ফোটনের ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে নিউ, তাহলে পির সাথে নিউ সম্পর্কটা আমরা কী করে পাবো? তো বলছে যে আমরা ফর্মুলাটা কী জানি, ই ইকুয়াল টু পি ইন্টু সি। একটা ফোটন কতটা এনার্জি ক্যারি করে, ই ইকুয়াল টু পি ইন্টু সি। তাহলে এখান থেকে পি মানে কত আসে, ই বাই সি। ই মানে আমরা কত জানি, এইচ নিউ। একটা ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ এইচ নিউ, তাহলে এইচ নিউ বাই সি। এইচের জায়গায় 6.6 10 to the power -34 বসাও, নিউর পরিবর্তে 6 × 10 to the power 3 বসাও, নিউটা দিয়ে দিয়েছে 6 × 10 to the power 13, সির জায়গায় 3 × 10 to the power 8 বসাও, পেয়ে যাবে তুমি তোমার মোমেন্টাম। এই হচ্ছে ফর্মুলাটা। ড্র দ্য গ্রাফ বিটুইন দ্য স্টপিং পোটেনশিয়াল অ্যান্ড ফ্রিকোয়েন্সি ফ্রম আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইনের ইকুয়েশন দিয়ে স্টপিং পোটেনশিয়াল মানে ভি নট, ফ্রিকোয়েন্সি মানে নিউ, ভি নটের সাথে নিউর গ্রাফটা একদম ইকুয়েশন বসাও, y = mx - c সাথে কম্পেয়ার করে পেয়ে যাবে। হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ফ্রম দিস গ্রাফ? স্লোপ যেটা সেটা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। বলেছিলাম যে গ্রাফগুলো দেখে যেও, এই যে দুটো গ্রাফ আছে সেই দুটো গ্রাফ দেখে যেতে বলেছিলাম, চলে এসছে। হোয়াটস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন লাইট ওয়েভ অ্যান্ড ম্যাটার ওয়েভ? লাইট ওয়েভের সাথে ম্যাটার ওয়েভের পার্থক্য কি? একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা নর্মাল ম্যাটার ওয়েভ। স্টেট বোর্ডস পস্টুলেট অফ কোয়ান্টাইজেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য অরবিটাল ইলেকট্রন ইন হাইড্রোজেন অ্যাটম, যে L = NH/2π, এই সংক্রান্ত যে আমাদের ফর্মুলাটা, সেই ফর্মুলাটা ওরা লিখতে বলেছে। বোর্ডস পস্টুলেট মানে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ h/2π ইন্টিগ্রাল মাল্টিপল, সেটা। বি দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ইন হাইড্রোজেন অ্যাটম এত, ফাইন্ড দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট ওয়েভলেন্থ অফ বামার সিরিজ। ফর্মুলা কোন ফর্মুলা দিয়ে অঙ্ক করবে না 1/λ = r × 1/n1² - 1/n2²। n1 মানে যেখান থেকে নামছে, n2 মানে যেখানে নামছে, দ্যাটস ইট। 15
Draw the IV characteristics graph of a Zener diode in both forward and reverse bias condition. ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস দুটোতেই আমাদের যে গ্রাফটা সেটা দেখতে কীরকম হয় পিএন জাংশন ডায়োডের জন্য, জেনার ডায়োডের জন্য। বারবার করে বলেছিলাম যে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে জেনার ডায়োডের জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ চলে এসছে। ইন্ডিকেট দ্য জেনার ভোল্টেজ। জেনার ভোল্টেজ মানে এই যে জায়গাটা, এই যে ভোল্টেজটা, এটাকে বলা হয় জেনার ভোল্টেজ, ভিজেড। স্টেট ওয়ান ইউজ অফ আ জেনার ডায়োড। জেনার ডায়োডকে আমরা কোথায় ব্যবহার করি? ভোল্টেজ রেগুলেটরের কাছে, মোস্ট ইম্পর্টেন্ট। তো ভোল্টেজ রেগুলেটরের কাছে আমরা ব্যবহার করি। ড্র দ্য সার্কিট বায়াসিং সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ অফ ইলুমিনেটেড ফটোডায়োড। বলেছিলাম যে ফটোডায়োড, পিএন জাংশন ডায়োড, জেনার ডায়োড আর ফটোডায়োড, এই চারজনের জন্য, আর এলইডি, এই চারজনের জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ দেখে চলে এসেছে ফটোডায়োড দিয়ে। হোয়াই ফটোডায়োড ইজ অপারেটেড ইন রিভার্স বায়াস। ফটোডায়োড কেন রিভার্স বায়াসে অলওয়েজ কাজ করে বলেছিলাম, ইম্পর্টেন্ট। 16 হোয়াট ডু মিন বাই কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বিটা। যে ভাই বিটা জিনিসটা মানে কি, কারেন্ট অ্যাম্পলিফিকেশন মানে কি, ঠিক আছে। ডিরাইভ দ্য রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। আলফা বিটার মধ্যে সম্পর্ক কি? বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। এই যে রিলেশনটা প্রুফ করতে দিয়েছে এক লাইনে। আলফার ফর্মুলা জানো, বিটার ফর্মুলা জানো, দুটোর মধ্যে রিলেশন বার করো। ড্র দ্য লজিক সিম্বল অফ টু ইনপুট অ্যান্ড গেট অ্যান্ড রাইট ডাউন ইটস ট্রুথ টেবিল। একটা অ্যান্ড গেটের সার্কিট লজিক ডায়াগ্রাম, লজিক সিম্বল আর ট্রুথ টেবিল, বাচ্চাদের কোয়েশ্চেন। ড্র দ্য ডায়াগ্রাম ফর দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য গেট ইউজিং পিএন জাংশন ডায়োড। যে এই যে আমরা টু ইনপুট অ্যান্ড গেটটা বানাচ্ছি, সেটাকে পিএন জাংশন ডায়োডের সাহায্যে কী করে বানাতে পারি? একদম ইজি কোয়েশ্চেন। 17 আ ব্যাটারি অফ ইএমএফ ই অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স আর ইজ কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল সার্কিট ক্যাপিটাল আর, সো দ্যাট দ্য পাওয়ার ইন দ্য সার্কিট উইল বি ম্যাক্সিমাম হোয়েন ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। পাওয়ার থেকে বারবার করে এই কোয়েশ্চেনটা আমি বলেছিলাম যে আর কিছু করতে হবে না পাওয়ার থেকে, এই ডেরিভেশনটা দেখে যাও। আর তার সাথে একটা দুটো দিয়েছিলাম, তার মধ্যে এই ডেরিভেশনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল, যে ভাই একটা সার্কিটে ক্যাপিটাল আর যখন স্মল আরের সাথে সমান তখন পাওয়ার ম্যাক্সিমাম হয়, চলে এসছে। এবং ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার, ঠিক আছে। পাওয়ার ম্যাক্সিমাম তখন হয় যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর হয়, আর ম্যাক্সিমাম পাওয়ার যেটা, তার ফর্মুলাটা দেখতে এরকম হয়, v²/4r, এরকম ফর্মুলা হয়। আর পাওয়ার মানে এমনিতে কী হয়, v²/r, এক্ষেত্রে 4r হয়। হোয়াট ডু মিন বাই টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। যে টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আলফাটা জিজ্ঞেস করেছে ওরা। আলফা মানে কি মনে আছে নিশ্চয়ই, RT মাইনাস বা R2 মাইনাস R1 বাই R1 ইন্টু টি, সেই জিনিসটা। তার ডেফিনিশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। রাইট দ্য গ্রাফ অফ ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্স অফ আ মেটালিক কন্ডাক্টর উইথ টেম্পারেচার। যে একটা মেটালিক কন্ডাক্টরের রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে কী করে ভ্যারি করে, অর্থাৎ ফর্মুলাটা এটা, যে RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। এখান থেকে তুমি যদি গ্রাফটা আঁকো তাহলে দেখো এটা y ইকুয়াল টু সিম্পলি mx প্লাস সির গ্রাফ। y ইকুয়াল টু mx প্লাস সির গ্রাফ দেখতে কীরকম হয়, y ইকুয়াল টু mx প্লাস সির গ্রাফ দেখতে কীরকম হয়, এরকম না এরকম, এই যে এরকম প্লাস সি, তার মানে হয় এরকম নয় এরকম। বলছে এরকম যদি হয় তাহলে সিটা মাইনাস হয়ে যাবে, তাহলে এমটা মাইনাস হয়ে যাবে, তাহলে কারেক্ট গ্রাফটা হতো এরকম। এইদিকে থাকতো রেজিস্ট্যান্স, এদিকে থাকতো টেম্পারেচার। Establish the Wheatstone bridge principle using Kirchhoff's law and how can you increase the sensitivity of a potentiometer. বারবার করে বলেছিলাম যে হুইটস্টোন ব্রিজ থেকে তার যে ব্যালেন্সড কন্ডিশনটা, যে P/Q ইকুয়াল টু R/S, তার যে প্রুফটা, সেই প্রুফটা ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছে। একটা পোটেনশিওমিটারের সেন্সিটিভিটি, সুবিধাটা আমরা কী করে বাড়াতে পারি, কোয়েশ্চেনটা দিয়েছে। নেক্সট 18 সেল ইচ অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 ওহম অ্যান্ড EMF 1.5 ভোল্ট each are used to send current through external circuit of 2 ohm. What's the condition for arrangement of cell so that a maximum current can be obtained in the external circuit? নিউমেরিক্যাল প্রবলেমে অঙ্কটা করে দিয়েছিলাম, ডেটা আলাদা ছিল, 36 দিয়েছিল, এখানে 18 দিয়ে দিয়েছে, জাস্ট ডেটাটাকে হালকা চেঞ্জ করে দিয়েছে, বাকি সেম টু সেম জিনিস। কন্ডিশনটা কী হতো ভাই, না যখন আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, প্রত্যেকটা ব্যাটারি, যতগুলো ব্যাটারি আমরা ব্যবহার করেছি তাদের প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্সের রেজাল্টেন্টের সাথে যখন সমান হয়, তখনই আমাদের কারেন্ট বা পাওয়ার সেটা ম্যাক্সিমাম হয়। ক্যাপিটাল আর যখন, এক্সটার্নাল রেজিস্ট্যান্স যখন প্রত্যেকটা ব্যাটারির ইন্ডিভিজুয়াল যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তাদের ইকুইভ্যালেন্টের সাথে সমান হয়, তখন আমাদের কারেন্ট ম্যাক্সিমাম হয়। 18 স্টেট ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সবাই জানো
দুটো ল। এবং দ্বিতীয়, দ্য ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু আ কয়েল দিয়ে দিয়েছে, ফ্লাক্স দিয়ে দিয়েছে, ক্যালকুলেট দ্য ইনডিউসড কারেন্ট অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড ইফ দ্য রেজিস্ট্যান্স ইজ এত। ভাই ইএমএফ ফাই দিয়ে দিয়েছে, কারেন্ট বার করতে বলেছে। তো ফাই থেকে তুমি ই বার করো, ই মানে তুমি জানো ডিফাই ডিটি, ইটাকে তুমি আর দিয়ে ভাগ করে দাও, তাহলে ই বাই আর মানে হচ্ছে কারেন্ট, সেই জায়গাটায় টির পরিবর্তে 2 বসিয়ে দাও, টাইমের জায়গায় 2 বসিয়ে দাও, পেয়ে যাবে তুমি কারেন্ট। বারবার করে বলেছিলাম, এই অঙ্কগুলো করে দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট। থিওরি বলেছিলাম ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ইন সিরিজ রেজোনেন্স অফ এলসিআর সার্কিট? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ইন সিরিজ রেজোনেন্স অফ এলসিআর সার্কিট? একটা এলসিআর সার্কিটে যখন রেজোনেন্স অবস্থা হয়, রেজোনেন্স কন্ডিশন হয়, তখন এক্সএল আর এক্সসি, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, এদের মধ্যে সম্পর্কটা কি? এক্সএল ইকুয়াল টু যখন এক্সসি, when the inductive reactance and capacitive reactance are same, then the LCR circuit is in resonance condition. 19. Prove that to obtain a real image on a screen with the help of a convex lens, the minimum distance between the object and the screen should be 4 times of the focal length. বারবার করে বলেছিলাম যে ক্যাপিটাল ডির মান যখন 4f হয়, তখন একটা কনভেক্স লেন্স, মানে মিনিমাম যদি ক্যাপিটাল ডির মানটা 4f হয়, মিনিমাম যদি আমাদের অবজেক্ট আর স্ক্রিন এদের মধ্যে ডিস্টেন্স 4f হয়, তবে গিয়ে একটা কনভেক্স লেন্স একটা অবজেক্টের ইমেজ তৈরি করতে পারে, আদারওয়াইজ পারে না। তার থেকে ছোট হলে, 4f এর থেকে কম হলে সে কিন্তু ইমেজ তৈরি করতে পারে না। 4f এর থেকে বেশি হলে দুটো ইমেজ তৈরি করতে পারে, D1 D2। ওই যে 5টা প্রবলেম সাজেশনে দেখিয়েছিলাম, তার মধ্যে বারবার করে বলেছিলাম যে 5টার মধ্যে থেকে একটা আসবে, দিয়ে দিয়েছে একটা। নেক্সট, two convex lens having focal length f1 and f2 placed in contact on the same axis, find the equivalent focal length of the combination. অর্থাৎ এই জিনিসটা 1/f ইকুয়াল টু বা 1/f ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, বারবার করে বলেছিলাম, সাজেশনে দিয়েছিলাম যে এই তুল্যাঙ্ক ফোকাস দৈর্ঘ্য বা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, দিয়ে দিয়েছে। A thin prism of angle 6 degree creates an angle of deviation of 3 degree. Determine the refractive index of the material of the prism. একটা থিন প্রিজমের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আর অ্যাঙ্গেল অফ প্রিজমের মধ্যে সম্পর্ক জিজ্ঞেস করেছে। তো আমরা ফর্মুলা শিখেছিলাম না, এই ডেরিভেশনটা আমি বলেছিলাম ইম্পর্টেন্ট, বাট ডেরিভেশনটা আসেনি, অঙ্ক এসছে, তো একই জিনিস। তাহলে ডেল্টা ইকুয়াল টু আমরা জানি মিউ মাইনাস 1 ইন্টু এ, ডেল্টা ইকুয়াল টু আমরা জানি মিউ মাইনাস 1 ইন্টু এ। ডেল্টার পরিবর্তে বসাও 3 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ প্রিজম মানে 6 ডিগ্রি, মিউর মান তুমি এক লাইনে পেয়ে যাবে। Next, Young's double slit experiment. Describe briefly how bright and dark fringe are obtained on the screen in front of a double slit. Hence, obtain the expression for the fringe width. বারবার করে বলেছিলাম যে YDSC থেকে ফ্রিঞ্জ উইডথ বার করা আর ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জ হওয়ার যে শর্ত, ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জ কোথায় হয়, কত দূরে হয়, তার শর্তটা। অর্থাৎ ব্রাইট ফ্রিঞ্জ কোথায় হয় না, যখন আমাদের ফেজ ডিফারেন্সটা 2n পাই, আর যখন ডার্ক ফ্রিঞ্জ হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য তখন 2n + 1 ইন্টু পাই। সেই যে জিনিসটা, সেই জিনিসটা ওটা জিজ্ঞেস করেছে। ফ্রিঞ্জ উইডথ ওরা বার করতে বলেছে। ফ্রিঞ্জ উইডথ মানে কি ছিল? ফ্রিঞ্জ উইডথ মানে ছিল d λ/d, দুটো ব্রাইট বা দুটো ডার্কের মধ্যে ডিস্টেন্স। ফ্রিঞ্জ উইডথ ওরা আমাদের বার করতে দিয়েছে। ড্র দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ অবজার্ভড অন দ্য স্ক্রিন ডিউ টু ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনের জন্য যে ইন্টেন্সিটির গ্রাফটা হয়, ইন্টেন্সিটির সাথে ডিসপ্লেসমেন্টের, সেই গ্রাফটা ওরা জিজ্ঞেস করেছে। বাস এই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে তুমি যদি একটু ঠিকঠাক, একটু সিনসিয়ারলি যদি পড়তে সারা বছর, একটু সিনসিয়ারলি যদি পেপারটা দিয়ে থাকো, তাহলে আমি তোমায় গ্যারেন্টি দিচ্ছি যে তুমি 90 to 95 এই রেঞ্জে খুব ইজিলি পেতে পারবে, খুব ইজিলি। ইয়েস, 90 থেকে 95-এর মধ্যে, হয়তো 95-এর ওপর যেতে গেলে তোমার তখন এই দুটো MCQ, একটা নিউমেরিক্যাল প্রবলেম, এগুলো ভুল হতে পারে, একটা ডেরিভেশন, একটা থিওরি কিছু পারলেন 1 নম্বরে, সেটা হতে পারে। কিন্তু একটু যদি সিনসিয়ারলি দাও, তাহলে 90 থেকে 95 পাওয়াটা কিন্তু খুব ইজি ছিল এই পেপারের উপর, খুবই। যারা অ্যাভারেজ আছো তারাও 80+ আশা করছি সবাই পাবে, তার কারণ খুব ইজি পেপার ছিল। যা যা বলা হয়েছে, যা যা ডেরিভেশন আমি তোমায় দিয়েছি, যা যা ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমায় করিয়েছি, যা যা MCQ তোমায় করিয়েছি, সবের মধ্যে থেকে কোয়েশ্চেন এসছে, সবের মধ্যে থেকে কোয়েশ্চেন এসছে, কোনো আলাদা করে কিচ্ছু ওরা দেয়নি। যা তুমি জানো, যা তোমায় বারবার করে বলা হয়েছে যে হ্যাঁ এগুলো ভাই ইম্পর্টেন্ট, এই কটা জিনিস পড়ে যা, সে কটাই এসছে। ঠিক আছে, যা হওয়ার হয়েছে
যাদের ভালো হয়েছে তাদের খুব ভালো, যাদের কতটা ভালো হয়নি তাদের চাপ নিয়ে লাভ নেই। আরও 3টে মেইন এক্সাম আছে, ম্যাথ আছে, বায়ো আছে, কেমিস্ট্রি আছে। তো এই 3টে ভালো করে দাও। এই 3টের জন্য টাইম আছে, ফিজিক্সের জন্য একদমই টাইম ছিল না। তো এইচএসের ওপর, এইচএস 2025-এর ওপর আমাদের এটা লাস্ট ভিডিও। এরপরে আর এইচএসের ওপর কোনো ভিডিও আসবে না এবছরের এইচএসের জন্য, কারণ ব্যাচ শেষ আর কি। তো এরপরে যে ভিডিওটা আসবে, এরপরে যে ভিডিও আসবে সেটা হচ্ছে WBJEE 2025 এবং নিট 2025-এর ওপর। ইয়েস, আমি WBJEE 2025-এর ক্লাস ইউটিউবে আনবো কমপ্লিটলি ফ্রিতে। সেই ক্লাস ইউটিউবে আসবে এবং তার সাথে নিট 2025, সামনেই যে নিট আছে সেই নিটের জন্য কিন্তু যে কোয়েশ্চেন সলভ কীরকমভাবে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য, WBJEE-র জন্য কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু খুব রিসেন্টলি তোমাদের আসছে। আমি ভিডিও করে রাখবো, এখন আপলোড করব না, তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপর আপলোড করব, তোমরা দেখো, বা আপলোড করব তোমরা সময় মতো, তোমাদের পরীক্ষা হয়ে গেলে তারপর দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপরে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক প্রস্তুতি, অনেক কিছু আসছে, ভালো ভালো কন্টেন্ট আসছে। আর টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না করে থাকো তাহলে ফিজিক্স উইথ সাক্ষ্যভৌমিক টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আর পরীক্ষা, বাকি যে 3টে পরীক্ষা আছে সেই 3টে পরীক্ষা ভালো করে দাও। অল দ্য ভেরি বেস্ট। এটা যদি খারাপ হয়েও থাকে, এটা যদি অতটা ভালো নাও হয়ে থাকে, যে আমি যে বললাম 90 to 95 খুব ইজিলি পাওয়া যায়, কারো যদি 90 না ওঠে, কারো যদি 80 সাপোজ না ওঠে, চিন্তা করার কোনো দরকার নেই। বাকি যে 3টে আছে সেই 3টে ভালো করে দাও, এটাকে 4 সাবজেক্ট বানিয়ে দাও। সেই 3টেতে 85-90-র উপর তুলে নাও নাম্বার, বাকি এটাকে 4 সাবজেক্ট বানিয়ে নাও। চিন্তা নেই, একটা অপশান আছে তো, একটা আছে তো। তো চলো টাটা, আজকের মতো ক্লাস শেষ।